আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার শরীরটা ঘুমিয়ে আছে কিন্তু মাথাটি ঘুরে বেড়াচ্ছে বাতাসে? আচ্ছা, ধরুন তো বিপদে পড়ে আপনি বাধ্য হয়ে ঘন এক জঙ্গলেরই মাঝে কোনো এক নির্জন কুটিরে আশ্রয় নিলেন। গভীর রাতে আবিষ্কার করলেন এই বাড়ির সকল সদস্য ঘুমিয়ে তো আছে বটে, কিন্তু তাদের মাথাগুলো ধর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে শিকারেরই খোঁজে। এবং কিছুক্ষণের মধ্যে আপনি উপলব্ধি করলেন সেই শিকারের তালিকায় আপনি নিজেও আছেন। ঠিক কেমন অনুভব করবেন আপনি তখন? এই সংকট থেকে রক্ষা পেতে ঠিক কি কি উপায় অবলম্বন করবেন? এত কিছু দেখার পর নিশ্চয়ই আপনি বুঝে গেছেন তারা আর যাই হোক মানুষ নয়। নিজের অজান্তেই আপনি কোনো এক অভিশপ্ত প্রেতের বাসস্থানে প্রবেশ করে ফেলেছেন। আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের। আর আমাদের আজকের ভিডিওতে আমরা শুনব তেমনই এক জাপানি প্রেতের গল্প, যা শুধু গল্পই নয় বরঞ্চ জাপানিরা এটাকে এক নিরেট বাস্তব ঘটনা হিসেবেই বিশ্বাস করে। এই প্রেতটাকে নিয়ে তৈরি হয়েছে বেশ কয়েকটি সিনেমাও। কিন্তু মূল গল্পে যাওয়ার আগে জেনে রাখা দরকার এই প্রেতের গঠন সম্পর্কে। জাপানি বিশ্বাস মতে রকুরকুবি এবং নুকেকবি হলো সমগোত্রীয় প্রেত। এরা দিনের বেলায় স্বাভাবিক মানুষ থাকলেও রাতের আধারে তাদের ধর থেকে মাথাটা লম্বা হয়ে ঘুরে বেড়ায় খাবারেরই খোঁজে। রকুরকুবিরা এভাবেই গলা লম্বা করে খাবার শিকার করে থাকে। এরা তুলনামূলকভাবে বেশ কম ক্ষতিকর, কারণ এদের খাদ্য হলো মূলত কীট পতঙ্গ। কিন্তু নুকেকুবি গোত্রের প্রেতেরা প্রচণ্ড আগ্রাসী স্বভাবের এবং বিপজ্জনকও বটে। এবং আরও ভয়ের ব্যাপার, খাবার শিকারের সময় এদের মাথাটা সম্পূর্ণটাই ধর থেকে আলাদা হয়ে উড়ে বেড়ায়। আর হ্যাঁ, এরা প্রচণ্ড মাংসাশী, অর্থাৎ জঙ্গলের পশু থেকে শুরু করে এই জনপদের বসবাসরত মানব সম্প্রদায়ের কেউই এদের থেকে নিরাপদ নয়। যাক, তাদের গঠন ও চরিত্র নিয়ে অনেক কথাই হলো। এবার তাহলে মূল টপিকে আমরা প্রবেশ করতে পারি। চলুন, আর দেরি কিসের, এবার শুরু করা যাক। আজ থেকে প্রায় 500 বছর আগের কথা। জাপানের কিউশু অঞ্চলের এক প্রভাবশালী নেতার দরবারে কাজ করতেন ইসোগাই নামে এক সামুরাই। তিনি ছিলেন অসাধারণ দক্ষ এবং সাহসী। পরবর্তীতে একসময় শুরু হয়ে যায় জাপানের এইকো যুদ্ধ। এই যুদ্ধেও তিনি যথাক্রমে তার অসীম সাহসিকতার পরিচয় দেন, কিন্তু এর অল্প কিছু সময়ের মধ্যেই আনফর্চুনেটলি তিনি যার দরবারে কাজ করতেন সেই বংশের পতন ঘটে। তার চাকরিটাও চলে যায়। প্রেক্ষাপটে নতুন নেতার আবির্ভাব ঘটে। ইসোগাই ইচ্ছে করলে এই নতুন নেতার দরবারে কাজ তো নিতেই পারতেন, কিন্তু তিনি তার প্রাক্তন মালিকের প্রতি বিশ্বাসঘাতকতা করতে চাইলেন না। তাই তিনি এক কঠিন সিদ্ধান্ত নেন। তিনি তার সকল বীরত্বগাথা বিসর্জন দিয়ে নিজের মাথার চুল কেটে ফেলে এক বৌদ্ধ ভিক্ষু বনে গেলেন। শোনা যায় তিনি নাকি তার নামও পরিবর্তন করে কায়ের্জো নামটি রেখেছিলেন, কিন্তু আমরা আমাদের এই ভিডিওতে তার ইসোগাই নামটাই উল্লেখ করব। যাই হোক, ভিক্ষু হয়ে তিনি ধর্ম প্রচারের লক্ষ্যে নিজের শহর ত্যাগ করে দূরের এক শহরের অভিমুখে যাত্রা শুরু করলেন। কোন এক সন্ধ্যায় পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে তিনি এক জনমানবহীন স্থানে এসে পৌঁছলেন। ততক্ষণে সূর্য ডুবে গেছে। যেহেতু তার আর কিছুই করার ছিল না, তাই তিনি নিজের সাথে থাকা অল্প যেটুকু খাবার ছিল সেটুকু খেয়ে পাশে থাকা এক পাইন গাছের গুঁড়িতে মাথা দিয়ে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই তিনি খেয়াল করলেন এক ব্যক্তি গুটি গুটি পায়ে এসে তার পাশে দাঁড়িয়েছে। তাকে দেখে বোঝা গেল সে একজন কাঠুরে। তার হাতে একটি কুড়াল এবং সাথে বেশ কিছু কাটা কাঠ রয়েছে। সেই ব্যক্তি ইসোগাইকে অবাক হওয়ার ভঙ্গিতে এই স্থানে তার শুয়ে থাকার কারণটা জিজ্ঞেস করল। সে এটাও জানালো যে এই স্থান খুব একটা সুবিধার নয়। এখানে নাকি নানান ধরনের ভৌতিক কর্মকাণ্ড ঘটে।
তাই এই এলাকার লোকজন এই এলাকাটা এড়িয়েই চলে। ইসোগাই এসব প্রশ্ন শুনে তার উত্তরে হালকা একটু হেসে কাঠুরেকে তার পরিচয়টা দিলেন। সাথে তিনি এটাও জানালেন যে এই সকল বিপদ আপদের ভয় তাকে ছুঁতে পারে না। ইসোগাইয়ের ধর্মপরায়ণতা এবং সাহসিকতার পরিচয় পেয়ে ওই কাঠুরে কিন্তু মুগ্ধ হয়ে গেল এবং সে আর কোনো দেরি না করেই ইসোগাইকে তার সাথে তার বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানালো। অন্তত রাতের বেলায় মাথার উপরে তো একটা ছাদ পাওয়া যাবে, এটা ভেবেই মূলত ইসোগাই সেই আমন্ত্রণ গ্রহণ করলেন। একটি সরু পথ ধরে বনের মধ্য দিয়ে নানান চড়াই উতরাই পার করে তারা অবশেষে গন্তব্যে এসে পৌঁছলেন। কাঠুরের বাড়িটি একটি খড়ের ছাউনি দেওয়া ছোট্ট একটা কুটির। ঘরে প্রবেশ করে ইসোগাই দেখলেন নারী ও পুরুষ মিলে মোটমাট 4 জন লোক একটি ছোট অগ্নিকুণ্ড ঘিরে বসে আগুন পোহাচ্ছেন। তাকে দেখে সকলেই তাদের আচার অনুযায়ী খুব ভদ্রভাবেই মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানালো। তাদের এই শিষ্টাচার দেখে ইসোগাই ধারণা করলেন নিশ্চয়ই এরা লেখাপড়া জানা কোনো উঁচু বংশেরই মানুষ। এই কথাটা জিজ্ঞেস করায় সেই কাঠুরে এর উত্তরে জানালেন তারা আসলে বেশ উঁচু বংশেরই লোক, কিন্তু নিজেদের কিছু লোভ এবং পরিস্থিতির শিকার হয়ে মূলত সে তার পদমর্যাদা হারিয়েছে এবং এখন একরকম বলা যায় সে তার পরিবারটাকে নিয়ে নির্বাসনে রয়েছে। নিজের পাপ মোচনের লক্ষ্যে এখন তিনি বিপদে পড়া মানুষকে সাহায্য করতে চেষ্টা করেন। এই সব কথা শুনে ইসোগাই বেশ খুশি হলেন। একজন পথভ্রষ্ট মানুষকে সঠিক পথে আসতে দেখলে তিনি বেশ আনন্দিত হতেন। তিনি কাঠুরের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবেন এই প্রতিশ্রুতি দিলেন। যাই হোক, কথাবার্তা শেষে তিনি সবাইকে শুভরাত্রি বলে শুতে চলে যান। পাশের একটি ছোট ঘরে বিছানা করে তার শোয়ার ব্যবস্থা করা হয়েছে। একসময় তিনি বুঝতে পারলেন বাড়ির সকলেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তিনি কিন্তু জেগেই রইলেন। লণ্ঠনের আলোয় তিনি ধর্মগ্রন্থ পাঠ করতে লাগলেন। একসময় তিনি টের পেলেন তার পানির তৃষ্ণা পেয়েছে। তার মনে পড়ল বাড়ির পেছনে তিনি ঝর্ণা থেকে আসা পানি ধরে রাখার ব্যবস্থা দেখেছিলেন। তিনি সেই উদ্দেশ্যে বাইরে যখন বেরোতেই যাবেন, ঠিক তখনই তার চোখে পড়ল ভয়াবহ এক দৃশ্য। ঘরের মেঝেতে 5টি দেহ পড়ে আছে, কিন্তু কারোরই মাথা নেই। এই দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই তিনি স্তব্ধ হয়ে গেলেন। প্রথমেই তার মাথায় এলো এটা নির্ঘাত কোনো হত্যাকাণ্ড, কিন্তু পরক্ষণেই তিনি লক্ষ্য করলেন ঘরে রক্তের চিহ্ন মাত্র নেই। শরীরগুলোর থর দেখেও তিনি আশ্চর্য হয়ে গেলেন, সেখানে কোনো ক্ষতচিহ্ন নেই। ঠিক তখনই ইসোগাইয়ের মনে পড়ল তিনি সোশিনকি নামক এক বইয়ে পড়েছিলেন রকুরকুবি এবং নুকেকুবি নামক প্রেতের কথা। তাদের গঠন বৈশিষ্ট্যের সাথে এই দেহগুলোর মিল খুঁজে পেলেন তিনি এবং নিশ্চিত হলেন তিনি প্রেতের বাসস্থানে আশ্রয় নিয়েছেন। কিন্তু তিনি উৎকণ্ঠিত হলেন না, কারণ এই প্রেতেদের থেকে নিস্তার পাওয়ার উপায়ও সেই বইতে তিনি পড়েছিলেন। সেখানে লেখা ছিল যদি এই মাথা থেকে বিচ্ছিন্ন দেহগুলোকে এমন কোথাও রাখা যায় যেখানে এই প্রেতেরা আর দেহগুলোকে খুঁজে পাবে না, তবে সেই মাথাগুলো দেহ খুঁজে না পেয়ে আতঙ্কে লাফিয়ে উঠে মেঝেতে 3বার আঘাত করবে এবং পরক্ষণেই হাঁপাতে হাঁপাতে মারা যাবে। এই মোতাবেক তিনি দেহগুলোকে পা ধরে টেনে নিয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দিলেন। তারপর নিজে বের হতে গিয়ে লক্ষ্য করলেন ঘরের দরজা ভেতর থেকেই বন্ধ, অর্থাৎ এই মাথাগুলো নির্ঘাত ওই রান্নার চুলার চিমনি দিয়ে উড়ে বাইরে চলে গিয়েছে। চুপি চুপি তিনি দরজা খুলে বের হয়ে গেলেন এবং জঙ্গলের মধ্যে থেকে তিনি এগোতে রইলেন। কিছু দূর এগোনোর পর তিনি শুনতে পেলেন কেউ বনের মধ্যে কথা বলছে। একটি গাছের আড়ালে লুকিয়ে তিনি দেখতে পেলেন সেই ভয়ানক মাথাগুলো নিজেদের মধ্যেই আলোচনা করছে। আরও ভয়ের ব্যাপার হলো ওরা মূলত তাকে নিয়েই কথা বলছে। তিনি শুনলেন তারা বলছে ওই বৌদ্ধ ভিক্ষু বেশ মোটা তাজা স্বাস্থ্যের অধিকারী,
ওকে যদি আমরা খেয়ে ফেলি তবে বেশ ভালোভাবেই আমাদের ক্ষুধা নিবারণ হবে, কিন্তু সে তো তখন বলল আমাদের জন্য নাকি সে প্রার্থনা করার জন্য ধর্মগ্রন্থ পাঠ করবে। যতক্ষণ সে ওটা পড়বে আমরা তো তাকে কিছুই করতে পারবো না। কিন্তু এখন তো প্রায় ভোর হয়ে গেছে, নিশ্চয়ই এতক্ষণ সে ঘুমিয়ে পড়েছে। এটাই সুযোগ, যে দেখাই যাক। একটি মাথা উড়ে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যেই সেটা ফিরেও এলো। এসে বলতে লাগলো চিৎকার করে যে ভিক্ষু তার ঘরে নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই মাথাগুলো টের পেয়ে গেল গাছের পেছনে ওই ভিক্ষুর উপস্থিতি। তারা হামলে পড়ল তার উপর, কিন্তু ইসোগাই তৈরি ছিলেন। তিনি একটি গাছের মোটা ডাল দিয়ে মাথাগুলোর উপর প্রচণ্ড আঘাত হানলেন। সেই কাঠুরের মাথাটি ছাড়া বাকিগুলো আহত হয়ে পালিয়ে যায়, কিন্তু এই মাথাটি এসে কামড়ে ধরে ইসোগাইয়ের বাঁ হাতের জামার অংশটি। তিনি আঘাতের পর আঘাত করেই চললেন এবং এক পর্যায়ে তিনি বুঝতে পারলেন সেটি মারা গেছে। কিন্তু মারা যাওয়ার পরও ওটি কিন্তু তার ওই হাতাটি কামড়েই রইল। তিনি ফিরে গেলেন সেই কুটিরে, গিয়ে দেখলেন বাকি মাথাগুলো দেহ খুঁজে না পেয়ে মৃত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। তিনি একটি স্বস্তির হাসি দিয়ে রওনা করলেন বনের মধ্য দিয়ে। শোনা যায় ইসোগাই নাকি অনেকগুলো বছর এই মাথাটির সঙ্গেই ঘুরেছেন, অর্থাৎ তার ভ্রমণে এই মাথাটি তার ওই হাতার সঙ্গেই লেগে থাকত। তিনি নাকি এটাকে মিয়াগে বলে ডাকতেন, যার অর্থ করলে দাঁড়ায় গিফট বা উপহার। অনেক বছর পর তিনি এক ডাকাতের কবলে পড়েন। ইসোগাই নাকি নিজ থেকেই তার জামা খুলে দিতে গেলে ওই মাথাটি ডাকাতের চোখে পড়ে। সে অবাক হয়ে তাকে বলে, আরে তুমি এ কেমন ভিক্ষু? আমি নিজে তো অনেক মানুষ মেরেছি, কিন্তু তোমার মতো কাটা মাথা নিয়ে তো চলি না। শোনা যায় এই ডাকাতটি নাকি মানুষকে ভয় দেখানোর জন্য 5 রিও দিয়ে সেই মাথাটি কিনে নিয়েছিল, সাথে দিয়েছিল তার পরনের কাপড়টিও। এই এতগুলো বছর পর এসে অবশেষে বিচ্ছিন্ন হয়ে গেল ইসোগাই এবং সেই প্রেতের মাথাটির পথ চলা। ডাকাত তখনও জানত না এটি একটি প্রেতের মাথা। যখন সে সেটা জানতে পারে তখন প্রচণ্ড ভয় পেয়ে যায় সে। মাথাটিকে কবর দেয় এবং সেগাকি নামক এক ধর্মীয় অনুষ্ঠানও নাকি সে সম্পন্ন করেছিল। এখনও জাপানের কাই পর্বতে অবস্থিত একটি পুরনো পাথরের কবরকে স্থানীয়রা সেই প্রেতের কবর বলেই বিশ্বাস করে। জাপানের লোককথায় এরকম প্রেতের উল্লেখ আছে অনেক। এগুলো শুধুই অদেখা কোনো শক্তির প্রতিচ্ছবি নয়, হয়তো তারা আসলেই ঘুরে বেড়ায় আমাদেরই আশেপাশে, আমাদেরই পরিচিত জনের রূপ নিয়ে। এই লোককথাগুলো কি তবেই শুধু লোককথা নয়, এগুলো কি আমাদের জন্য আগাম কোনো সতর্কবার্তা? প্রেতেরা সবসময় আধারেই লুকিয়ে থাকে না, তারা আমাদের আশেপাশেই হেঁটে বেড়ায়, ঠিক মানুষের মতো রূপ নিয়ে। আজ এই পর্যন্তই। এমনই রোমাঞ্চকর, অপার্থিব, প্রহেলিকাময় সব তথ্যে পরিপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিকে, আর ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, লাইটস আউট।